স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইতিশাম নাসিম মৌ। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই রাজধানী হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। চলতি মাসের ১৩ দিনেই রোগী ভর্তি ও মৃত্যু পৌঁছে গেছে গত মাসের কাছাকাছি। আগামী ৩ মাস পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করছেন চিকিৎসকরা। ঢাকার বাইরে মশা নিয়ন্ত্রণ করতে না পারলে গোটা দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলছেন জনস্বাস্থ্যবিদরা। শাপলা প্রতীক পেতে অনড় জাতীয় নাগরিক কমিটি, না দিলে রাজনৈতিকভাবে লড়ার ঘোষণা দিয়েছে দলটি। আজ সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এই অবস্থানের কথা জানায় তারা। পাশাপাশি প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। এদিকে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করা হবে বলে আজ পদযাত্রায় বলেছেন দলটির নেতারা। এবং প্রধান বিচারপতি নিয়েও জরুরি অবস্থা জারি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার বন্ধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে দলগুলো। মৌলিক বিষয়ে দ্রুত একমতে আসতে পারলে চলতি মাসেই জুলাই সনদ দেওয়া সম্ভব বলে আশা করছে কমিশন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় দেশে মারা গেছে একজন। এই সময়ে আক্রান্ত ৪২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানীর বড় হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। এ মাসের ১৩ দিনেই রোগী ভর্তি ও মৃত্যু পৌঁছে গেছে গত মাসের পরিস্থিতির কাছাকাছি। আগামী ৩ মাস এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আভাস দিয়েছেন চিকিৎসকেরা। মাহমুদ কুমলের রিপোর্ট। রোগীদের এই ভিড় রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। গেল ১০ দিন আগেও ছিল না এত চাপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যারা আসছেন তাদের বেশিরভাগই জ্বরের রোগী এবং অনেকেরই শনাক্ত হচ্ছে ডেঙ্গু। গেল মাসের ৪ ভাগের ৩ ভাগ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে জুলাইয়ের এই ১২ দিনে। সাধারণত কিন্তু মিড জুলাইয়ের পর থেকে ডেঙ্গু রোগের প্রকোপটা বৃদ্ধি পায়, কিন্তু এবার আমরা কিন্তু মিড জুন থেকেই ডেঙ্গু রোগী পাচ্ছি। লাস্ট মান্থে পেয়েছি 92 পেশেন্ট, আর আজকে লাস্ট 10 ডেজে আমরা 71 পেশেন্ট পেয়েছি। সো নাম্বার ইজ রিয়েলি ইনক্রিজিং। এগুলো অ্যাডমিটেড। ইউজুয়ালি যত পেশেন্ট অ্যাডমিট হয় তার 4 to 5 টাইমস কিন্তু আমরা আউটডোরে চিকিৎসা দিয়ে থাকি। সারা দেশের ডেঙ্গু বৃদ্ধির প্রবণতায়ও দেখা যাচ্ছে একই পরিস্থিতি। চলতি বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল গেল মাসে ৫,৯৫১ জন। মৃত্যুও হয়েছে চলতি বছরের সবচেয়ে বেশি ১৯ জন। আর এ মাসের ১২ দিনেই গেল মাসের ৪ ভাগের ৩ ভাগের সমান মৃত্যু ও রোগী ভর্তি হয়েছে। জনস্বাস্থ্যবিদদের বড় আশঙ্কা ঢাকার বাইরের পরিস্থিতি নিয়ে, কারণ চলতি বছর প্রায় ৮০ ভাগ রোগী ভর্তি হয়েছে ঢাকার বাইরে। এ অবস্থায় জেলাগুলোতে কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদদের সমন্বয়ে এডিস মশা নিধন ব্যবস্থা গড়ে তুলতে না পারলে ভয়াবহ পরিস্থিতির আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বরগুনা আমাদেরকে একদিক থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের মফস্বল শহরগুলোতে আমাদের এখন প্রচুর কার্যক্রম নিতে হবে। যেভাবে গ্রামে ছড়াতে শুরু করেছে, আমরা যদি এখন কার্যক্রম নিতে শুরু করি তাহলে হয়তো ২০-৩০ বছর লাগবে আমাদের এটাকে কমিয়ে আনতে, বা অটোমেটিক্যালি কমে যাবে। মাঝখানে যেটা হবে সেটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে, সেটা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ এটাকে একটা যুদ্ধ হিসেবে ঘোষণা করুক, যাতে করে ওই পরিস্থিতিতে আমরা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে সবচেয়ে বেশি থাকে ডেঙ্গুর প্রকোপ। জুলাই মাসে যেহেতু সংখ্যাটা খুবই আপওয়ার্ড ট্রেন্ড, তা আমাদের কিন্তু এবার অনেক বেশি সচেতন থাকতে হবে। জনপ্রতিনিধি না থাকায় ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা চাইছেন জনস্বাস্থ্যবিদরা। আর এই কার্যক্রমে সিটি কর্পোরেশনের মতো জেলা উপজেলার সক্ষমতা বাড়াতে স্থানীয় সরকার বিভাগকে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সাথে তাদেরকে শাপলা প্রতীক দিতে আবারও আহ্বান জানিয়েছে দলটি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেছেন দলটির নেতৃবৃন্দ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ ৫ সদস্য সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান।
প্রায় 3 ঘন্টা পর বৈঠকে বিরতি দিয়ে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সাথে। দলের যুগ্ম সদস্য সচিব জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলীয় প্রতীক নৌকাকে সংরক্ষিত তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে বৈঠকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। নির্বাচন কমিশনে দলের নিবন্ধন আবেদনের প্রথম পছন্দ শাপলা ফুলের পাশাপাশি বিকল্প হিসেবে কলম ও মোবাইল ফোন চাইলেও এখন শাপলা ফুলকেই প্রতীক হিসেবে চায় এনসিপি। এই প্রতীকের সাথে রাষ্ট্রীয় প্রতীকের কোনো বিরোধ বা সম্পর্ক নেই বলেও যুক্তি তুলে ধরেন নেতৃবৃন্দ। শাপলাকে আবেদন করেছিলাম, আমরা আরও অপশন হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় আরও 2টা অপশন দিয়েছিলাম, কিন্তু শুরু থেকেই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্যই ছিল শাপলাকে প্রতীক হিসাবে আমাদের পক্ষে সংরক্ষিত রাখা যেন হয়। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নেতৃবৃন্দ আবারও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করেন। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ভোট দেবেন সেই আলোচনাও হয় এই বৈঠকে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যহীন দেশ বিনির্মাণ সম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরে পদযাত্রা ও সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ আরও বলেন, সংস্কার না হলে দেশ আবার পুরনো ব্যবস্থায় ফিরে যাবে। দেশে গণতন্ত্রের বদলে মাফিয়াতন্ত্র ও স্বৈরাচারতন্ত্র প্রতিষ্ঠা হবে, যা দেশের তরুণ সমাজ হতে দেবে না। পুরনো বন্দোবস্ত তরুণরা মানতে পারেনি বলেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা জীবন দিয়েছেন। এই দায়বদ্ধতা থেকেই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন বলে জানান নাহিদ ইসলাম। এর আগে সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পরে শহরের শহীদ মিনারে সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা। এরপর পদযাত্রা হয় ঝালকাঠিতে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চক্রান্ত হচ্ছে, তবে বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে লেখা বই তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। মেধা দিয়ে এই অপপ্রচারের জবাব দিতে দলের তরুণদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। আজ প্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। আপিল বিভাগে জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে মন্ত্রিপরিষদ সহ বিরোধী দলের অনুমতি লাগবে। সংবিধানে এমন বিধান যুক্ত করার ব্যাপারেও মতৈক্য হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে।
সংবিধানের 141 অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। তবে এই জরুরি অবস্থা ঘোষণা নিয়েও বিভিন্ন সময় বিতর্ক উঠেছে রাজনৈতিক অপব্যবহারের। তাই জরুরি অবস্থা ঘোষণার আগে মন্ত্রী পরিষদ সহ বিরোধী দলের নেতাদের লিখিত অনুমতির বিধান তৈরির বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের 12তম দিনের বৈঠকে আজ এই আলোচনা হয়। জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সুযোগটা নিতে না পারে, সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার। যাদের বিরুদ্ধে 47 ক অ্যাপ্লিকেবল হবে আর কি, মানে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে। তো এখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐক্যমত্য পোষণ করেছি। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না, কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না। এই সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখান থেকে বাদ চলে যাবে। পরে আলোচনা হয় নতুন বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আপিল বিভাগে জ্যেষ্ঠতার ভিত্তিতে 2 জনের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ করার বিধান যুক্ত করার বিষয়ে একমত হয় দলগুলো। প্রধানমন্ত্রী যখন মন্ত্রী পরিষদের সভাটা ডাকবেন জরুরি অবস্থা জারি সংক্রান্ত, সেখানে সংসদের প্রধান বিরোধী দলের নেতা কোনো কারণে তিনি যদি অনুপস্থিত থাকেন, তাহলে ওই সভাতে সংসদের উপনেতা তাকে সেখানে অন্তর্ভুক্ত করা হবে এই সভাতে। 141-এর কতে যে রয়েছে অভ্যন্তরীণ গোলযোগ শব্দটির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও, যেটির বিষয়ে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করে। তবে এটি নিয়ে দলগুলো নিজস্ব পরিসরে আলোচনা করে আবারও কমিশনে বসবে। প্রধান বিরোধী দল বাদে যারা ন্যূনতম 5% ভোট পেয়েছে তাদের প্রত্যেক দলের পক্ষ থেকে একজন, এখানে কিন্তু সবগুলো দল মিলে একজন, প্রত্যেক দল থেকে। এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকবে। আর 31 জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করার কথা জানায় ঐক্যমত্য কমিশন। যে 3টি বিষয়ে ঐক্যমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। 4 নম্বর, যেটা অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন, এমন বিধান সংযোজন করতে পারিবেন। সংস্কার আলোচনায় অগ্রগতি হচ্ছে, সন্তোষ প্রকাশ করে সবাইকে আবারও আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। মিটফোর্ট এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মব সন্ত্রাস বন্ধে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চিরুনি অভিযান শুরু হয়েছে। এদিকে ওই হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। রাজধানীর মিটফোর্ট মেডিকেল কলেজের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচারের দাবিতে দুপুরে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশজুড়ে যারা খুন, চাঁদাবাজি ও অরাজকতা করছে তারা যে দলেরই হোক তাদের শাস্তির দাবি জানান তারা। এরকম সন্ত্রাস বাংলাদেশ আর দেখতে চাই না এবং এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাই। এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করে সুশাসনের জন্য নাগরিক এবং নাগরিক যুব ঐক্য। সকালে নিউ মার্কেটে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন,
চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসী ধরতে শুরু হয়েছে চিরুনি অভিযান। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এইটা এখন থেকেই। নৃশংস ওই হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি প্রার্থনা করেছি এবং এর সাথে সাথে যারা মূল আসামি ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার এবং মানুষের জানমালের সিকিউরিটি এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য আমি এই রিটে প্রার্থনা করেছি। আগামীকাল এই রিটের উপর শুনানি হতে পারে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে হয় এনবিআরের আন্দোলন। পরবর্তীতে একে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির। বলেন, এনবিআর নামের প্রতি মানুষের একটি নেগেটিভ ধারণা রয়েছে, তাই এই নামটি আর থাকবে না। জানান, রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে যে দুটো বিভাগ হয়েছে এখন থেকে সেটাই থাকবে। জানান, সেখানকার কর্মকর্তাদের আচরণে পরিবর্তন ও রাজস্ব আহরণ মধ্য দিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে। তবে প্রশাসন ক্যাডারের খবরদারি যাতে না থাকে সে বিষয়ে নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। স্বীকার করেন, এনবিআর সংস্কারের ব্যাপারে জারি করা অধ্যাদেশে কিছু ভুল আছে। আপনারা জানেন যে এনবিআর কিছু কর্মকর্তাদেরকে সিএনজি অটোরিকশা চালকেরা অবরোধ তুলে নেয়ার পর রাজধানী বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ের সামনে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। ঢাকা জেলার সিএনজি অটোরিকশা মহানগরে চলতে দেওয়ার দাবিতে সকাল থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বিআরটিএ কার্যালয় আটকে বিক্ষোভ করে চালকরা। এতে বিকেল 5টায় অফিসের সময় শেষ হওয়ার পরও ভবনে থাকা কর্মকর্তা কর্মচারী ও পুলিশ আটকা পড়েন। পুরো সময় জুড়ে এয়ারপোর্ট রোড যান চলাচল বন্ধ ছিল, ফলে সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। অবরোধ তুলে নেওয়া হলেও রাস্তায় এখনো যানজট আছে। এবার খেলার খবর। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে মেয়েদের হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে লাল সবুজ দলের মেয়েরা। চীনের দাজুতে অনুষ্ঠিত ম্যাচে 6-2 গোলে জিতে বাংলাদেশ। ম্যাচের শুরু এবং শেষের গোলটা করে কাজাখস্তান। মাঝের 6টি গোল বাংলাদেশের, যেখানে হ্যাট্রিক স্কোর করেন ম্যাচ সেরা খেলোয়াড় আইরিন রিয়া। বাংলাদেশের বাকি 3টি গোল করেন অধিনায়ক সারিকা, কণা ও ঋষি। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে মেয়েদের হকি এবারই প্রথম আয়োজিত হয়। তবে ছেলেদের বিভাগে মালয়েশিয়ার বিপক্ষে হেরে চতুর্থ হয় বাংলাদেশ। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 13 দিনেই রোগী ভর্তি ও মৃত্যু পৌঁছেছে। গত মাসের কাছাকাছি পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা, মশা নিয়ন্ত্রণের তাগিদ। শাপলা প্রতীক পেতে অনড় এনসিপি। তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি। সংস্কার, বিচার ও সংবিধান পুনর্গঠন ছাড়া নির্বাচন নয়, পদযাত্রায় বললেন দলটির নেতারা। এবং প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা জারি নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। চলতি মাসেই জুলাই সনদ দেওয়ার বিষয়ে আশাবাদ ঐকমত্য কমিশনের। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। ইউটিউব চ্যানেলও দেখতে পান আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।